আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। কম্বাইন্ড মিডিয়া সামিট 2020-এ আপনাদের সকলকে স্বাগত। লিডিং দ্য ওয়ার্ল্ড থ্রু মিডিয়া এই মোটোকে সামনে রেখে ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে একটি জাতীয় মানের ন্যাশনাল কম্বাইন্ড মিডিয়া সামিট 2020। ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্ম মূলত নিউজ পেপার সংক্রান্ত অলিম্পিয়াড বা প্রতিযোগিতার আয়োজন করে থাকে। তারও পাশাপাশি এই লকডাউনকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়া সংশ্লিষ্ট কার্যক্রমেও আমরা অংশ নিচ্ছি এবং সেই সাথে মিডিয়াকে প্রচার করছি। আমাদের ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াডের সবসময় প্রধান উদ্দেশ্য হয়েছে আমাদের বাংলাদেশ এবং দেশবাসীকে পত্রিকা পাঠে উদ্বুদ্ধ করা এবং পাঠক সৃষ্টি করা। আমরা আমাদের এই উদ্দেশ্যে অনেকখানি সফল হচ্ছি এবং আরো সফলতা আশা করছি। তারই প্রচেষ্টায় লিডিং দ্য ওয়ার্ল্ড থ্রু মিডিয়া এই মোটোকে সামনে রেখে আমরা আয়োজন করেছি কম্বাইন্ড মিডিয়া সামিট 2020, যার উদ্বোধন কিছুক্ষণ আগে সমাপ্ত হয়েছে। এখন আমরা আমাদের কম্বাইন্ড মিডিয়া সামিট 2020-এর প্রথম পর্বে স্বাগত জানাচ্ছি প্রখ্যাত সাংবাদিক শরীফুল হাসান স্যারকে, যিনি একজন প্রখ্যাত সাংবাদিক এবং ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে রয়েছেন ডেইলি স্টারে। অতঃপর আমি স্বাগত জানাচ্ছি তাজদিন হাসান স্যারকে, হেড অফ মার্কেটিং দ্য ডেইলি স্টার, এবং জাভেদ সুলতান পিয়াস স্যারকে, হেড অফ ডিজিটাল মিডিয়া প্রথম আলো। স্যার সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সবাই ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনাদের সকলকে আমরা সাথে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমাদের এই কম্বাইন্ড মিডিয়া সামিটের প্রথম পর্বে আমাদের আজকের বিষয়টা খুবই সুন্দর একটি বিষয়। বিষয়টা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড ইটস এফেক্ট অন মিডিয়া, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব এবং মিডিয়াতে এর প্রভাব। খুবই চমৎকার একটি বিষয় আমি মনে করছি। তো এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই জানি যে চতুর্থ শিল্প বিপ্লব বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে বর্তমান যে তথ্য প্রযুক্তির বিশ্ব দিকে আমরা অগ্রসর হচ্ছি। এই তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট যে বিপ্লবগুলো সংঘটিত হচ্ছে, যে বিকাশগুলো সংশ্লিষ্ট হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লবে আমাদের আলোচিত প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, এবং সেই সাথে অসংখ্য চ্যালেঞ্জ, অসংখ্য সম্ভাবনাকে নিয়ে আমাদের এই চতুর্থ শিল্প বিপ্লব সংঘটিত হচ্ছে। এবং মিডিয়ার উপরে প্রভাবটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সাথে রয়েছেন শরীফুল হাসান স্যার, তাজদিন হাসান স্যার এবং জাভেদ সুলতান পিয়াস স্যার। আমি প্রথমে চলে আসছি শরীফুল হাসান স্যারের কাছে। শরীফুল হাসান স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে আপনি কি মনে করেন চতুর্থ শিল্প বিপ্লব মিডিয়ার মতো সৃজনশীল ক্ষেত্রের জন্য উপকারী নাকি ক্ষতিকর? মানে আপনার ধারণাটা কি স্যার? অম্লান, ধন্যবাদ। আমার ধারণা এই চতুর্থ শিল্প বিপ্লব কি জিনিস আজকালকার যে কোনো ছেলে মেয়ে গুগলে সার্চ দিলে পেয়ে যাবে, কাজে এটা নিয়ে খুব বেশি আলোচনার প্রয়োজন নাই। তারপরেও জাস্ট আমরা সবাই জানি যে কারণে বলি যে বাষ্প ইঞ্জিন, বিদ্যুৎ, তারপর ইন্টারনেট, এখন বলা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো এইটা কিভাবে বলে আমি একটা গল্প বলি, খুব বেশি দিন আগের কথা না। আমার মনে আছে যখন 99-2000-এ মোবাইল আসলো, আমার বাবা সরকারি চাকরির সুবাদে চট্টগ্রামে থাকতাম। তো আমরা মজা করে গল্প বলতাম যে বেশি দিন পরে আমরা হয়তো রিক্সাওয়ালাকে মোবাইলে ডাক দিব, আমরা সবজিওয়ালা হয়তো ফোনে বললে চলে আসবে। না, আমরা মজা করে গল্প বলতাম, কল্পবিজ্ঞানের মতো মনে হইতো। মনে হলো আচ্ছা রিক্সাওয়ালাকে ফোন দিয়ে বলবো, রিক্সাওয়ালা চলে যাবে। একেবারেই ঠিক 14-15 বছরের মধ্যে এইটাই হচ্ছে বাস্তবতা। সো এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কথা যদি বলতে চাই, আমি একটু বলি যে কোনো একটা মিডিয়া বা যে কোনো কিছু, সেটা জার্নালিজমের ভাষায় বা কমিউনিকেশনের ভাষায় বলা হয় যে 5 কোটি লোকের কাছে পৌঁছালে সেটা একটা খুব সাকসেসফুল মিডিয়া। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই কম বেশি জানেন যে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করলো। তো 1874 সালে টেলিফোন আবিষ্কার করার পর এটা 75 বছর লাগছিল টেলিফোন 5 কোটি লোকের কাছে পৌঁছে। রেডিও আবিষ্কার করার পর সেটার লাগছিল 38 বছর। টেলিভিশনের লাগছিল 13 বছর। 1989 সালে ইন্টারনেট আবিষ্কার হওয়ার পর 4 বছর লাগলো। ফেসবুক
2004 সালে আবিষ্কার হওয়ার পর 2 বছরের মধ্যে 5 কোটি লোকের কাছে চলে গেল। ইনস্টাগ্রামের লাগছিল 19 মাস, ইউটিউবের 10 মাস, টুইটারের 9 মাস, অ্যাংরি বার্ডের মাত্র 60 দিন, আর আমরা যে একটা গেম খেলে বাচ্চারা পোকোম্যান, সেটা লাগছিল মাত্র 19 দিন। তো খুব সাহসী আপনারা বুঝতে পারতেছেন যে কি দ্রুত বা কিভাবে মানে মিডিয়া মানে মানুষের কাছে পৌঁছাচ্ছে। এখন এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো নানান সেক্টরে অবদান রাখবে। তো আমরা এই যে আমি অনুষ্ঠান শুরুর আগে আমি আর জাভেদ সুলতান পিয়াস, প্রথম আলো আমার সাবেক সহকর্মী, আমরা আলোচনা করছিলাম। আমরা একসময় বলতাম যে না, বাসায় বসে অফিস করা যায় কি করে। সো আমরা আলাপ করছিলাম যে করোনা কি করে আমাদের 10, 15 বা 20 বছর আগায় দিল। তো আমি অন্য আলোচনায় মিডিয়াতে এই আসলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কি হবে, অম্লান যেটা বলেছে কি কি হবে, মানে ইন্টারনেট থিংস, কম্পিউটার, ডিজিটাল, 3D প্রিন্টার, সেগুলো আসবে। তো জার্নালিজম বা মিডিয়ার উপর এটার কি ইম্প্যাক্ট ফেলতে পারে সেটা নিয়ে বেশ নানান ধরনের গবেষণা চলছে। তো গত বছরও যুক্তরাষ্ট্র তাদের একটা ইউনিভার্সিটি, জর্জ টাউন ইউনিভার্সিটি, তারা একটা রিসার্চ করেছে। তারা দেখেছে 24টা ধরনের মৌলিক কতগুলো প্রবণতার কথা খুঁজে পেয়েছে তারা, যেগুলো বলছে যে মিডিয়ার উপর ইম্প্যাক্ট রাখতে পারে। তো তার মধ্যে তারা বলছে, তারা দেখছে যে আমাদের যে মিডিয়া আছে সেই মিডিয়াতে মানে মাত্র 2% মানুষ তারা টেকনোলজিটা ভালোভাবে বুঝে। মানে অবাক কাণ্ড, মানে যেখানে চলে যায় মাত্র 2% মানুষ টেকনোলজি। আমার মনে আছে আমার ফেসবুক যখন আসছে, আমার প্রথম আলো অনেক সহকর্মীকে দেখেছি যে বিশেষ করে সিনিয়র জেনারেশন, তারা যেটাতে খুব দ্রুত কোপ আপ করবে তারা কিন্তু পারে না। তো মাত্র 2% লোক তারা বলছে এখন যারা সাংবাদিকতা আছে তারা টেকনোলজিটা দ্রুত অ্যাডভান্সমেন্টটা নিতে পারে। এবং সেখানে তারা গবেষণা করে বলছে যে, যেটা আজকে তরুণদের জন্য সুখবর, তারা বলছে সাংবাদিকতার মতো পেশাটা, এই পেশাটা তরুণদের থাকবে। এবং এই তরুণদের মানে কি, তরুণদের থাকবে ডাটাবেস হয়ে যাবে। এবং তরুণ কারা, আমরা তো বুঝি যে বয়সের তরুণ 18, 20, 25, 30, কিন্তু কারো বয়সও যদি 40, 45, 50 হয়, সে যদি মনের দিক থেকে তরুণ না থাকতে পারে, এই ইউটিউব, ফেসবুক, নতুন টেকনোলজি, 3D জিনিস একই সাথে রিপোর্টিং করে তিনি এডিট করবেন, তিনি জমা দিবেন, ফেসবুকে নিজের পেজ থাকা, ইউটিউবে, এই দ্রুত যদি সেগুলোর মধ্যে না আসে, কারণ এখন কিন্তু প্রত্যেকেই সাংবাদিক, চোখের সামনে একটা ঘটনা ঘটলো সে মিডিয়া দিয়ে দিচ্ছে। তো এই কারণটাতে বলা হচ্ছে যে আগামী দিনে সাংবাদিকতাটা হবে, গণমাধ্যমটা হবে তরুণদের উপর ডিপেন্ড। এবং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা বলেছে সেটাতেও আবার লিড করবে তরুণরা। আবার তার সাথে অ্যাড করে বলা হচ্ছে সেই তরুণরা, যেই তরুণটা টেকনোলজিটা ভালো বুঝবে। সেই ক্ষেত্রে ডিজিটাল ডিভাইড বা নানান ধরনের বিষয় আসছে, যে ধনী গরিবের বৈষম্য, ডাটা কারো বেশি আসছে বা কম আসছে। তো বলা হচ্ছে অন্য যে কোনো টেকনোলজিতে আমরা তো শুনি যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে কাজ হারাবে লোক, অনেক কিছু হারাবে, আধুনিক মেশিন চলে আসবে, অনেক কিছু হবে, সেগুলো সবই কম বেশি সত্য। কিন্তু বলা হচ্ছে সাংবাদিকতার যে প্রফেশনটা, এই প্রফেশনটা তরুণরা ছাড়া কিন্তু আর কেউ টিকতে পারবে না। তো আমাদের যেহেতু আলোচনা গণমাধ্যম নিয়ে, তো আমরা গণমাধ্যমের টেকনিক্যাল সাপোর্ট বা অন্য কিছু সেটা হয়তো টেকনোলজি নিয়ে নিবে। আগে যেখানে প্রেস লোকজন হয়তো সিনিয়র জেনারেশন কাজ করতো ছাপাখানা বাঁধায়, এখন হয়তো অটোমেটিকলি হয়ে যাবে। তো সেইগুলো হয়তো হারাবে কিছুটা, কিন্তু সাংবাদিকতার জায়গাটা যেহেতু ইন্টেলিজেন্স মানুষের, এইটা কিন্তু মানুষ বাদ দিয়ে টেকনোলজি নিয়ে ফেলতে পারে না। এই কাজ রোবট বা এই কাজ অন্য করতে পারবে না, কারণ অনেক কিছু কমন সেন্সের বিষয় আছে, অনেক ভেতরের প্রশ্ন বিষয় আছে। এইটা কিন্তু বলা হচ্ছে যে মানুষই ডিল করবে। তবে সেই মানুষ যে আসলে বয়সে তরুণ হবে, সেই মানুষ যে স্কিল, সেই মানুষ যে ডাটা বা টেকনোলজি গুলো বুঝবে। আমি নিশ্চিত সেই হিসেবে আমাদের আজকের তরুণ প্রজন্মের নিশ্চয়ই অনেক খুশি হওয়ার কথা। আমি ইন্ট্রোডাকশন আর কিছু বলি না, কারণ আমার সাথে আরো দুজন সহকর্মীরা আছে, জাভেদ এবং তাজদিন, যারা তো আমার চেয়েও বেশি ভালো টেকনোলজি বুঝছে। দে ক্যান অ্যাড মোর। 6টাই হবে, তাহলে 6টাই হবে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ শরীফুল হাসান স্যারকে। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি তাজদিন হাসান স্যারের কাছে। তাজদিন হাসান, হেড অফ মার্কেটিং, দ্য ডেইলি স্টার। তাজদিন হাসান স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে মিডিয়া জগতেও সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এর ফলে কি প্রিন্ট মিডিয়ায় কোনো নেতিবাচক প্রভাব বা ক্ষতির সম্মুখীন হতে পারে প্রিন্ট মিডিয়া? আপনি কি মনে করছেন? না না, মানে পাঠাবা কিসে সেটাই বলতেছি। আচ্ছা, আমার মনে হয় আমাদের মধ্যে একজনকে মিউট হতে হবে। তুমি একটু মিউট করে দিলে। জি, আমি ব্যাকস্টেজ কে বলছি মিউট হয়ে যাওয়ার জন্য, হয়তো ব্যাকস্টেজ থেকে একটু সাউন্ড আসছে। অলরাইট, কুল। সো কামিং ব্যাক টু ইওর কোয়েশ্চেন ভাইয়া, ফার্স্ট থিং হচ্ছে যে
তুমি বলেছো যে সম্ভাবনা, যে ডিজিটালি আমরা কতটুকু ট্রান্সফর্ম হব চতুর্থ শিল্প বিপ্লবের কারণে। আমি আসলে সম্ভাবনা দেখছি না, আমার কাছে মনে হচ্ছে এটা বাস্তবতা এবং অলরেডি এটা হয়ে গেছে রিয়ালিটি। এবং আমি বলবো গত 3 মাসে বা 4 মাসে রিয়ালিটিটা তার একদম যে রিয়ালিটিটা আমরা দেখছিলাম 10 বছর পরে, ওই রিয়ালিটিটা এক্সেলারেটেড হয়েছে। রিয়ালিটিটা এখন আমরা একদম কি বলবো, মানে একদম আমাদের লাইফস্টাইলে রন্ধে রন্ধে এটা আমরা অনুভব করছি। এখন প্রিন্ট মিডিয়ার কথায় আসি, যদি আমি একটু আমাদের ইন্ডাস্ট্রির কথাটা কোভিড-19 কি অবস্থা সেটা বলার আগে আমি একটা জিনিস বলি। প্রিন্ট মিডিয়া কিন্তু সামগ্রিকভাবে, কারণ পিয়াজ ভাই এখানে আছে, আমরা কিন্তু ওয়ানিফ্রার মেম্বার। আমরা ওয়ানিফ্রা হচ্ছে একটা জার্মান বেস, ইটস এ নিউজপেপার, সব নিউজপেপার পত্রিকাগুলোর একটা অ্যাসোসিয়েশন। উই আর অলসো মেম্বার অফ ইনমা, ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন, হুইচ ইজ বেসড ইন ডালাস, ইউএসএ। আমরা ডেইলি স্টার, উই আর মেম্বার অফ ANN, এশিয়ান নিউজ নেটওয়ার্ক, টপ 22 নিউজপেপার অফ 22 কান্ট্রিজ ফ্রম এশিয়া, এটার একটা মেম্বার। সো আমরা কিন্তু আসলে এই প্রিন্টের যে ঝুঁকিটা, কথাগুলো এই জন্য বললাম যে প্রিন্টের ঝুঁকিটা বা প্রিন্টটা যে কমে যাচ্ছে, এটা কিন্তু আসলে আরো আগে থেকেই আমরা ফোকাস করতে পারছি গত 5 বছর বা ফর লাস্ট 1 ডেকেড। আমি যদি এবার পুরো বিশ্ব মানচিত্রকে কয়েকটা রিজনে ভাগ করি, ফর এক্সাম্পল ইউএস মার্কেট, ওয়েস্টার্ন মার্কেটে print is down for আমি বলবো যে আমেরিকাতে তো they have closed down, they have fully transformed into digital। এখন এই মোমেন্টে যেটা হচ্ছে, তারা সাবস্ক্রিপশন মডেল নিয়ে কাজ করছে। আমার সুযোগ হয়েছিল 2015-তে ইউরোপে, সুইজারল্যান্ড এবং জার্মানিতে কয়েকটা মিডিয়া হাউস দেখার, আমাকে আমার এডিটর পাঠিয়েছিলেন। এবং ওইখানে গিয়ে আমি যখন দেখতে পারলাম যে ওইখানে প্রিন্ট পেপারটা আছে, বাট ওরা যেটা করতেছে বাস স্টপেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ফ্রি রেখে দিচ্ছে। ইউ ডোন্ট নিড টু পে ফর দ্য পেপার। বাসে উঠার আগে ইউ টেক দ্য পেপার, ইউ রিড ইট অ্যান্ড ইউ পুট ইট দেয়ার, অর ইউ ক্যান টেক দ্য পেপার অ্যান্ড ইউ ক্যান টেক ইট উইথ ইউ। সো আমি যদি মানে ওই ওয়েস্টার্ন সাইড থেকে আস্তে আস্তে ইউরোপিয়ান সাইডে আসে এবং আস্তে আস্তে যদি এশিয়ার দিকে আসা শুরু করি, আমরা রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটেছে। যেরকম আমি যতটুকু জানি, ব্যাংককের একটা পত্রিকা, তারা আগের যে ওনার, ইদার ইটস নেশন অর ব্যাংকক পোস্ট, কোনো একটা হবে, ইটস এ ভেরি ওল্ড নিউজ পেপার, তাদের মালিকানা জাস্ট 1 বছর আগে চেঞ্জ হয়েছে। কারণ তারা যে 22 বছর ধরে বা 30 বছর ধরে যারা পত্রিকার ওনার ছিল, তারা ফিল করছে যে না, প্রিন্ট বিজনেস বা প্রিন্ট পত্রিকা এখন আর প্রফিটেবল না, আমরা এই জায়গাতে কাজ করব না, আমরা বিক্রি করে দিয়েছে তারা নতুন একজন বায়ারের কাছে। সো কথাগুলো বলার একটাই কারণ হচ্ছে, এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ব্যাপারটা ইজ নট সামথিং নিউ, ইটস হ্যাপেনিং ফর লাস্ট 1 ডেকেড। এবং যারা বুদ্ধিমান পত্রিকা, যারা স্মার্ট নিউজ পেপার, স্মার্ট পাবলিশার, তারা এটাকে আগে থেকেই ফোরকাস্ট করে, ফোরসি করে, আমি বলবো যে তাদের ওয়ে অফ জার্নালিজম, আমি জার্নালিজমের কোডটা তো চেঞ্জ হবে না। আমি যদি একটু কন্টেন্ট সাইডে বলি, এখন কি হচ্ছে, মানুষজন বেশি ভিডিও কন্টেন্ট কনজিউম করছে, মানুষজন একটু বেশি ইনফোগ্রাফিক্স বেসড কন্টেন্ট কনজিউম করছে। তো একটা ইনভেস্টিগেটিভ রিপোর্ট আগে যেটা হতো, সেটাকে হয়তো আমরা প্রেজেন্টেশনের ওয়েটা আমরা চেঞ্জ করছি। এই ধরনের অ্যাডাপ্টেশন গুলো কিন্তু এখন সবগুলো পত্রিকাই করছে, মোরালে সবাই শুরু করেছে ফর লাস্ট 5 ইয়ার্স অর 10 ইয়ার্স। সো ওই জায়গাতে কিন্তু প্রিপারেশন সবাই নিয়েছে যে ফুললি ডিজিটাল ট্রান্সফরমেশন ঘটবে। At the end of the day, you cannot stop how the way your audience or readers are behaving in the market. আমি যদি আসলে ফোনের মধ্যে চলে যাই, আমাকে জোর করেও তো পেপারে আনা যাবে না। সো ওইটা ব্যাপারে আমরা আসলে কশাস আছি, ঠিক আছে। আর নেক্সট কথাটা হচ্ছে যে প্রিন্টে আসলে এটা প্রভাব কিরকম। আমাদের এখন যে অবস্থা, আমাদের শুরুতে মার্চ মাসে, এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলবো না, আমি এটাকে বলি এটারই একটা ইম্প্যাক্ট, কোভিডে যেটা এক্সেলারেটেড হয়েছে। মার্চের শুরুর দিকে আমাদের সার্কুলেশন 90% ডাউন ছিল, 90 to 80%। এপ্রিল মেতে গিয়ে এটা 70%-এ চলে যায়। জুন জুলাইতে এসে এখন আমরা আবার একটা 50%-এর লেভেলে আছি। সো গতকালকে আমি আর পিয়াস ভাই একটা টক শোতে আমরা বলছিলাম যে যেটা হবে, লেটস সে আমার ইন্ডেক্স হচ্ছে 100 জন মানুষ পেপার পড়তো, 100 থেকে এটা ড্রপ হয়ে এখন হয়তো 50-এ আছে। 50 থেকে এটা হয়তো আমি ধরে নিলাম কোভিড যদি শেষ হয় ইনশাল্লাহ, এটার 100-এ ফিরবে না, এটা হয়তো 70 বা 80-তে যে স্টিক করবে। বাট 20 বা 30% আমরা কিন্তু আসলে লুজ করবো ইন দ্য লং রান। সো এইটা হচ্ছে আমি বলবো যে হ্যাঁ, ইউ হ্যাভ ভ্যালিড ওয়ে, মানে একটা ভ্যালিড কনসার্ন ইউ হ্যাভ রেজ। প্রিন্টে ডেফিনেটলি একটা হিট আসবে, বাট কোভিডের আগে কিন্তু আমরা ধরে নিয়েছি, ফোরকাস্ট বলে ইন্ডিয়াতে কিন্তু এখনো, ইন্ডিয়াতে পুরো ওয়ার্ল্ডে প্রিন্ট সার্কুলেশন ইজ ডাউন এক্সেপ্ট ইন্ডিয়া। India is the only market যেখানে print is growing.
বাট ওইখানেও আমাদের যখন কথা হলো আনন্দবাজার পত্রিকার সাথে, তাদের সার্কুলেশন টাইমস অফ ইন্ডিয়া 70% 80% সার্কুলেশন ডাউন। সো এখন না এইটার কারণে একটু আমরা বলবো যে ওই যে 10 বছর পর্যন্ত প্রিন্ট সার্ভাইভ করবে, আমাদের কাছে মনে হচ্ছে এই ফোরকাস্টটা এখন হয়তো আমাদের রিভিজিট করার সময় হয়েছে। হয়তো 10 বছরের ওইটা হয়তো 5 বছরও হতে পারে, 7-8 বছরও হতে পারে, উই নেভার নো। অলরেডি তো আমরা 70-50% এর একটা হিট অলরেডি আমরা নিয়ে নিয়েছি। সো ডেফিনেটলি প্রিন্টে এটার প্রভাব পড়বে, এটা নিয়ে আসলে সন্দেহ প্রকাশ করার মতো কোনো মানে দ্বিমত আমি করব না। বাট জার্নালিজম উইল নেভার ডাই, জার্নালিজম কখনো ঝরে পড়বে না, জার্নালিজম সবসময় থাকবে। বিকজ উই আর দ্য, আমরা যেটা বলি উই আর ওয়াচ ডগ, উই আর দ্য সোশ্যাল ডক্টর। সো এটা নিড, এটা একটা ভালো ডেমোক্রেটিক সোসাইটি বলি, জনগণের জন্য বলি, মানুষের জন্য বলি। আমি ধরে নিই আমি ডেইলি স্টারে চাকরি করি না, আমি একটা নর্মাল সাধারণ মানুষ, একজন পাঠক, একজন নর্মাল সাধারণ মানুষ হিসেবে আমার রাইটস বা আমার অধিকারকে নিয়ে যদি কেউ কথা বলে, এই মুহূর্তে সেই কথাটা মিডিয়াই বলে বা মিডিয়াই আগেই বলতো। সো মিডিয়ার প্রয়োজনীয়তা সবসময় থাকবে। হ্যাঁ, হয়তো আমাদের প্ল্যাটফর্মটা চেঞ্জ হবে, প্রিন্ট না হয়ে ডিজিটাল হবে, ডিজিটালের মধ্যে হয়তো কন্টেন্ট না হয়ে ভিডিও কন্টেন্ট হবে, ইনফোগ্রাফিক্স হবে। সো এই জিনিসগুলো চেঞ্জ হবে। আদারওয়াইজ আই বিলিভ জার্নালিজম উইল গো আ লং লং ওয়ে। এটা একটা সমাজ এবং জার্নালিজম পাশাপাশি গ্রো করতে হবে। উইদাউট জার্নালিজম ইউ ক্যান নট এক্সপেক্ট আ সোসাইটি which will not allow you to have your own freedom to talk. So media will ensure that yes, fearless journalism is there, my voice is there, I can express my opinion. So ওইটার প্রয়োজনীয়তা সবসময় থাকবে। অসংখ্য ধন্যবাদ তাজদিন হাসান স্যারকে, অসাধারণভাবে তিনি উপস্থাপন করছিলেন আমাদের চতুর্থ শিল্প বিপ্লব, যেটা সেখানকার সম্ভাবনা, সেখানকার শঙ্কা এবং সেখানকার সুযোগগুলোকে তিনি প্রকাশ করলেন অসাধারণভাবে। আমাদের বিষয়টা অনেকখানি উপস্থাপিত হলো এবং ক্লিয়ার হয়ে গেল তার বক্তব্যের মাধ্যমে। আমি তাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা চলে আসছি আবারও জাভেদ সুলতান পিয়াস স্যারের কাছে, হেড অফ ডিজিটাল মিডিয়া, প্রথম আলো। স্যার, আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম যেটা চ্যালেঞ্জের, সেই চ্যালেঞ্জটি হচ্ছে তথ্যের সুরক্ষা নিশ্চিতকরণ, দ্য প্রাইভেসি অফ মাই ইনফরমেশন। তো এখানে আবার মিডিয়া হচ্ছে একটা স্বাধীন আর নিরপেক্ষ মিডিয়াম, মানে তো সেখানে আমরা তথ্যের সুরক্ষাটা এই মিডিয়ার স্বাধীন ও নিরপেক্ষতাটাকে কিভাবে প্রভাবিত করতে পারে বা করবে কিনা আদৌ? ওকে, সো আমি আসলে আগের যে পয়েন্টগুলো ডিসকাশন হচ্ছিল ওখান থেকে আমি এখানে আসি একটু। জাস্ট আমি যদি কমপ্লিমেন্ট করি হাসান ভাইকে এবং তাজিন ভাইকে। সো তাজিন ভাই যেখানে শেষ করলেন, আমিও বিশ্বাস করি যে জার্নালিজম উইল বি দেয়ার এট এনি ফর্ম, বাট কি হবে যে ফর্মটা চেঞ্জ হবে। ছাপা একটা সময় ছিল যে ছাপা পত্রিকা ছিল, তারপর রেডিও আসছে, তারপর টিভি আসছে, এখন ইন্টারনেট আসছে, তাই না? ফর্মটা চেঞ্জ হয়েছে, বাট জার্নালিজম এবং হাসান ভাই যেটা বলছিলেন যে আসলে এই পুরা জিনিসটা হচ্ছে, আপনি যদি দেখেন যে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে রোবোটিক বেসিক্যালি কাজগুলো যেগুলো রোবটে কনভার্ট হবে, এটাই তো আমরা যদি সংক্ষিপ্ত করে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলি। সো ওখানে একটা জিনিস কিন্তু সলভ করতে পারছে না তারা, সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। আদার দেন ক্রিয়েটিভিটি বাকি জিনিসগুলো কিন্তু মোটামুটি সলভ করা গেছে। সো আমি মনে করি জার্নালিজম যে ব্যাপারটা আছে এটার মধ্যে নট অনলি ক্রিয়েটিভিটি বাট অলসো তার বুদ্ধি, বিবেক, তার এক্সপিরিয়েন্স, এটার মিক্সড উইল বি ডিফিকাল্ট। And so এটা being a আমি বলবো যে হিউম্যান ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি অর একটা সেক্টর, এই জার্নালিজমটা থাকবে এবং এটার পেছনে মানুষই থাকবে। বাট হাসান ভাই যেটা বলছিলেন যে তরুণরা কাজ করবে, আমার মানে কিন্তু কথা হচ্ছে যে আসলে আমি যদি তরুণ বলি বা ঘুরিয়ে পেঁচিয়ে বলি, এটার জন্য এই মানে এখানে সাংবাদিকরা মানুষই থাকবে, মানুষরা এটাকে লিড করবে, বাট কারা থাকবে এইটা আসলে কিন্তু আমরা বলতে পারছি না। হয়তো এখন যে সেট অফ পিপল কাজ করতেছে প্রবাবলি তাদের অনেকেই হয়তো তখন এটার সাথে খাপ খাওয়াতে পারবে না। তার মানে হচ্ছে আমাদের প্রত্যেককে ইকুইপড হইতে হবে, যে চেঞ্জগুলো আসছে সেই চেঞ্জের সাথে নিজেদেরকেও চেঞ্জ করতে হবে, তাই না? এটাই হচ্ছে একটা বাস্তবতা। বিকজ একটা সময় আমরা যখন একটু লেখালেখি শুরু করেছি, হাসান ভাইরা যখন সাংবাদিকতা শুরু করেছেন, তখন আমরা জানি তো আমরা সবাই কাগজে লিখতাম, ঠিক আছে? কিন্তু আমি এখন জানি যে কেউ যদি একজন ভালো রিপোর্টারও, ইয়াং একটা রিপোর্টার এসে যদি বলে যে আমি বাংলা লিখতে পারি না, কোনো বাংলা পত্রিকায় তাকে চাকরি দিবে না। নো ম্যাটার সে কত ভালো, মানে হয়তো দিতে পারে এক্সেপশন হলে, বাট নো ম্যাটার সে কত ভালো জার্নালিস্ট, তাই না? এটার প্রথম মানে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সো এটাও বলছি যে সামনের যুদ্ধটা আমাদের জন্য অনেক বড় কঠিন। সো এটার জন্য প্রিপারেশন নিতে হবে। আর আপনি যেটা বলছিলেন যে তথ্যের সুরক্ষার যে ব্যাপারটা,
ডেফিনেটলি তথ্য সুরক্ষা শুধুই মিডিয়ার ক্ষেত্রে না, কিন্তু আমি যদি একটু বিগার মিডিয়ার কথা বলি, যে সোশ্যাল মিডিয়া, মানে ইনফ্যাক্ট আমরা একটু আগে জাস্ট এই মিটিংটার একটু আগে আমরা কথা বলছিলাম যে আইফোনের লেটেস্ট ওএসে একটা অপশন দিয়েছে, আমাদের এক সহকর্মী বলছিলেন যে একটা অপশন দিয়েছে, সেখানে দেখা যায় যে আমি যে একটা ওয়েবসাইটে যাচ্ছি সেখানে কাদের সাথে তথ্যটা শেয়ার করছি, মানে আমি অলরেডি তাদেরকে অ্যাপ্রুভ করেছি তাদের, এবং আমার ফোনের যে ক্যামেরা আছে বা মাইক্রোফোন আছে এটা কতক্ষণ ধরে অন থাকে। সো উনি বলছিলেন ওনার আইফোন 8 ঘন্টার মতো অন থাকছে দিনে। উনি কিন্তু 8 ঘন্টা আইফোনের ক্যামেরাটা, সো উনি কিন্তু ক্যামেরাটা 8 ঘন্টা অন করেন নাই, কিন্তু তার কেউ না কেউ তার ক্যামেরার অ্যাক্সেস 8 ঘন্টার জন্য অন করে রেখেছিল গতকাল। সো ক্যান ইউ ইমাজিন ইট? এটা কিন্তু আমাদের কাছে নাই। যে মিডিয়ার কথা আমরা বলছি, ইভেন আমাদের যে তথ্য, মানে আমাদের মতো বড় বড় মিডিয়া, ইভেন গ্লোবাল বড় বড় মিডিয়াই, আমি 1-2টা বাদ দিয়ে সবার কথাই বলছি, তাদের তথ্য যে কতটা সিকিউর, মানে আমি তো কনজিউমারের তথ্যের কথা পরে আসছি, আমাদের তথ্য যে কতটা সিকিউর আমরা জানি না, কারণ আমাদের সবারই থার্ড পার্টি। ইভেন ধরেন আমাদের সার্ভার এখন গুগলে দ্য বেস্ট সার্ভার, গুগল ক্লাউড বেস্ট সিকিউর সার্ভার এসপান্ন, বাট আমাদের কিন্তু কম্প্রোমাইজ করতে হচ্ছে গুগলের সাথে। আমাদের আকামায়ের কাছ থেকে আমাদের সিকিউরিটি নেওয়া আছে, বাট আকামা এন্ড অফ দ্যাট ইজ এ থার্ড পার্টি কোম্পানি। ও একটা অন্য একটা দেশ থেকে এসছে, তাদের পলিসি ডিফারেন্ট, তাদের রিকোয়ারমেন্ট ডিফারেন্ট হতে পারে, হু নোজ, রাইট? সো আমরা যে ফোনটা ইউজ করতেছি সেটা আইওএস হোক অ্যান্ড্রয়েড হোক, সেটার কন্ট্রোল কিন্তু ফুললি আমাদের কাছে নেই। উই ডোন্ট নো কে আমাদেরকে দেখছে, কে আমাদেরকে শুনছে। সো ইটস অলরেডি উই আর ইন এ জেনারেশন যেখানে অলরেডি আমরা একটা কম্প্রোমাইজ সিচুয়েশনের মধ্যে আছি, এবং যখন এটার প্রভাব আরো বাড়বে, ধরেন এখন বলা হচ্ছে যে বায়ো ইনফরমেটিক্স এর দিকে আমরা যাচ্ছি। ধরেন ইট স্টার্টেড ফ্রম দ্য ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন, মানে আমরা এখন ফোনে ঢুকি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে। দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। এন্ড অলসো ইট স্টার্টেড দ্য চোখের রেটিনা রিডিং শুরু হয়েছে, তাই না? এইটা দিয়ে এর বাইরে কি নিচ্ছে আমরা জানি না। আমরা যখন বিজ্ঞাপন দিতে যাই, দেখেন স্মার্ট কতগুলো প্ল্যাটফর্ম আছে, আমরা যেহেতু বিজ্ঞাপন নিয়ে কাজ করি, ওখানে যখন বিজ্ঞাপন দিতে যাই, এখন এরকম অপশন আসছে যে আপনি কি মন ভালো যে আছে তাকে দিতে চান, না মন ভালো খারাপ যে আছে তাকে দেখাতে চান। তার মানে দে আর স্টিলিং আওয়ার ইনফরমেশন। সো এবং এইটা যখন বায়ো ইনফরমেটিক্সে যাবে, যখন আপনার শরীরের মধ্যে একটা চিপ থাকবে, আমরা এই চিপটা কিন্তু, এবং টেকনোলজির প্রভাবটা এত কি বলবো, এত নির্মম, যেটা আসলে খুবই ভয়ঙ্কর। আমি একটা সিম্পল উদাহরণ আমি সব সময় দিই একটা। ধরেন হচ্ছে 52 সালে আমরা আমাদের পৃথিবীর একমাত্র মানে দেশ যেটা আমরা ভাষার জন্য রক্ত দিয়েছিলাম। আমাদেরকে কিন্তু বিভিন্ন ধাপে বিভিন্ন রকম অফার করা হয়েছিল। আমরা সবাই জানি আমাদেরকে শুরুতে বলা হয়েছিল যে একবার বলা হয়েছিল যে ঠিক আছে আমাদেরকে পাকিস্তানি মানে উর্দু হবে আমাদের রাষ্ট্রভাষা, আমরা মানি নাই। তারপরে বলা হলো ঠিক আছে তোমার রাষ্ট্রভাষা বাংলা থাকুক, তোমরা উর্দু হরফে লিখো, আমরা মানি নাই। তারপরে ফাইনালি কিন্তু বলা হয়েছিল যে তোমার রাষ্ট্রভাষা বাংলা থাকুক কিন্তু তোমরা রোমান হরফে লিখো যাতে আমরা বুঝতে পারি, তাই না? সেটাও কিন্তু আমরা মানি নাই এবং সেটার জন্য আমরা রক্ত দিয়েছি। আপনি চিন্তা করে দেখেন, এখন কিন্তু আমি আপনি সবাই আমরা লিখি AMAR SONAR BANGLA। সো উই হ্যাভ অলরেডি কম্প্রোমাইজড, এবং এই টেকনোলজির ফ্লোটা এত স্ট্রং, এটা আসলে কোনো বাদ মানে না। সো যখন এই চিপ আসবে তখন কিন্তু আমরাই অ্যালাউ করবো, কারণ আমার কাজ তখন সহজ হয়ে যাবে, আমার মোবাইলে টিপতে হবে না। প্রবাবলি আমার টেম্পারেচার দেখে আমি মাথায় একটা চিন্তা করবো, এটা মোবাইলে ইমেইল লেখা হয়ে যাবে। সো আমার সুবিধার জন্য আমরা এই কম্প্রোমাইজটা করবো, এবং তখন মিডিয়া কোম্পানিগুলো, আমাদের মতো মিডিয়া কোম্পানিগুলো, আনলেস ইট ইস দ্য স্টেট অফ দ্য আর্ট, গুগল টাইপের মিডিয়া কোম্পানি বা ফেসবুকের মতো, আমরাও আসলে কম্প্রোমাইজড হবো। সো এটা একটা বিরাট যুদ্ধ, এবং আসলে ডেটার পাওয়ার গুলো আসলে মানে এখন সারা পৃথিবীর পাওয়ার আমরা বলতেছি, তো ডেটা উইল অ্যাকচুয়ালি রান দ্য ওয়ার্ল্ড ইন নিয়ার ফিউচার, রাইট? সো সারা পৃথিবীর পাওয়ার গুলো কিন্তু এখন কেন্দ্রীভূত হচ্ছে এই গুগল, ফেসবুক, অ্যামাজন, এদের কাছে কিন্তু চলে যাচ্ছে সারা পৃথিবীর পাওয়ার। ডেটা যদি সারা পৃথিবী রান করে, আমাদের সব ডাটা কিন্তু ওদের কাছে আছে। সো এইটা শুধু আমাদের জন্য না, এটা আসলে মানে কনজিউমার না, আমি বলবো যে মিডিয়া এবং সবার জন্য একটা নতুন দুনিয়া আসতেছে। আমরা জানি না আসলে আমরা কিভাবে এটাকে মানে কিভাবে ফেস করব। সো আমাদের পাঠকের ডেটা হয়তো আমরা নিচ্ছি না, কিন্তু আমরা জানি না কে নিচ্ছে। সো এটা একটা ডিফারেন্ট ওয়ার্ল্ডের দিকে যাচ্ছি, শুধু মিডিয়া ওয়ার্ল্ড না, এটা সবার জন্য একইভাবে সত্য বলে আমার মনে হয় আর কি। সো ইটস এ নিউ ডিফারেন্ট ওয়ার্ল্ড উই আর গোয়িং ইনটু। অসংখ্য ধন্যবাদ জাভেদ সুলতান পিয়াস স্যারকে। তার মাধ্যমে আমরা আসলে আমাদের নিরাপত্তাহীনতা থেকে শুরু করে আমাদের যে শঙ্কাগুলো বা যে চ্যালেঞ্জগুলো আমাদের মিডিয়ার ফিউচারে আছে, মানে আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে মিডিয়া যেটা ফেস করতে যাচ্ছে, বা আমরা পাঠক সমাজ যেটা ফেস করতে যাচ্ছে, সেটা সম্পর্কে একটা আইডিয়া পেলাম। আমাদের দর্শকবৃন্দ খুব সম্ভবত একটা আইডিয়া পেলেন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে আমি একটু আমাদের অতিথিবৃন্দকে জানাতে চাই যে যেহেতু আমাদের সামিটটি 2 দিন ব্যাপী এবং আজকে সারাদিন ব্যাপী চলবে এটা, এবং আগামীকালও চলবে, তাই আমরা একটু সময় স্বল্পতায় ভুগছি। আমাদের সময় যেহেতু 5টা 30 পর্যন্ত দেয়া রয়েছে, আমাদের হাতে আর ঠিক হয়তো 28 মিনিট সময়, না আমি দুঃখিত, 18 মিনিট সময় রয়েছে।
তো 18 মিনিটের মাথায় আমরা শেষ করার চেষ্টা করছি। এই পর্যায়ে আমি আবারও চলে আসছি শরীফুল হাসান স্যারের কাছে, যিনি একজন প্রখ্যাত সাংবাদিক বাংলাদেশের এবং বর্তমানে ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে রয়েছেন ডেইলি স্টারে। শরীফুল হাসান স্যারের কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশের মিডিয়া জগৎ আসলে কতটা প্রস্তুত বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ অম্লান। আসলে এই তাজদিন এবং পিয়াসের কথা কিন্তু অনেক কিছু চলে এসছে। একটা জিনিস কিন্তু যেটা আমি বলছিলাম যে গবেষণা, ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট, তারা সারা পৃথিবীর গবেষণা 130টা দেশের উপর যে তারা কাজ করেছে, তাতে কিন্তু দেখা গেছে যে দক্ষিণ এশিয়াটা আমরা পিছিয়ে আছি টেকনোলজিতে, যেটা তাজদিন বলছেন, বা যে ইউরোপে গেলে আপনি দেখবেন নিউজ পেপার ছড়ানো, এবং যেটা হয়েছে ওরা কিন্তু আগে টের পাচ্ছে। আপনি আমেরিকা, ইউরোপে অনেক প্রিন্টেড এডিশন একদম বন্ধ হয়ে গেছে। আমাদের তো ধরেন প্রথম আলো, ডেইলি স্টার এখন বন্ধ হয় না, আমরা সাবস্ক্রিপশন বা ডিজিটাল উন্নত দেশে অনেক পত্রিকা 100, 150, 200 বছরের পত্রিকা একদম বন্ধ হয়ে গেছে, কারণ কেউ পত্রিকা কিনে না। তো যেটা বলছিল দক্ষিণ এশিয়া তাজদিন, যে আমাদের একমাত্র ভারতের সার্কুলেশন বাড়ছিল, বাংলাদেশেও কিছুটা বা নেপালেও কিছুটা আছে, যে যেহেতু এখানে শিক্ষা লিটারেসি রেট এখন 100% পৌঁছায় নাই, সব লোকের কাছে টেকনোলজি নাই, সো এখনো এখানে পত্রিকা কিছুটা বাড়ছে। কিন্তু ওই তাজদিনের ওই পয়েন্টে আমি নেই যে কোভিড এর কারণে বা করোনা যে আমাদের সার্কুলেশনটা কমেছে, আগে যদি 100 কপি পত্রিকা চলতো, এখন যে 30 কপিতে বা 40 কপিতে নেমেছে, এটার 190 বা 80 আর কখনো পৌঁছাবে না। এখন যে 50, 60, 70 যে পৌঁছাবে, সেটা হয়তো 2020-এ হয়তো থাকতে পারে। 21-এ কিন্তু এমনিতেই যদি কোভিড নাও থাকে এটা 60, তারপর 50, 40-এ নামে এটা 10, 20, 30-এ নেমে আসবে, এটা কিন্তু একেবারে নির্ধারিত। এবং বিশেষ করে তরুণ প্রজন্ম, আজকের যারা তরুণ, তারা কিন্তু একেবারে ওই পত্রিকা যে পড়া বা কারা, তারা কিন্তু এটা পছন্দ বা করছে না বা নিচ্ছে না। তারা করছে কি, তারা ওই ফেসবুক থেকে লিঙ্কে ঢুকছে বা পত্রিকার লিঙ্কে ঘুরছে, শেয়ার করছে, যে ডিজিটাল কন্টেন্ট। একইভাবে যদি বলি বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার বা মূলধারার যে মিডিয়াগুলো, তাদের কিন্তু আবার ডিজিটাল যে কন্টেন্ট বা ডিজিটাল যে সাবস্ক্রিপশন, সেটা কিন্তু আবার নিশ্চিত করে বাড়ছে। সেখান থেকে তাদের আয় বাড়ছে, সেখান থেকে তাদের ইউজার বাড়ছে, অডিয়েন্স বাড়ছে। সেটা যদিও কিছুটা ধীর, কিন্তু সেটা কিন্তু বাড়ছে। এখন একটা বড় জিনিস হচ্ছে ফিনান্সিয়াল বিষয়। যেমনটা কি দেখেন, একসময় আপনি বড় বড় হাউজিং কোম্পানির বিজ্ঞাপন ছিল, ফোন কোম্পানির বিজ্ঞাপন ছিল। এখন আপনি ধরেন ফোন কোম্পানি হয়তো আগে প্রথম আলো বিজ্ঞাপন দিত, 5 লাখ ছাপা হতো, 5 লাখ মানুষের কাছে চলে যেত। তো এখন কিন্তু ফোন কোম্পানির দরকার না যে সে মোটরসাইকেলের একটা বিজ্ঞাপন 5 লাখের কাছে পৌঁছাবে। সে এখন ডিজিটালি করবে কি, যে আমি ওই লোকের কাছে বিজ্ঞাপন দিতে চাই যার বয়স হচ্ছে 18 থেকে 30। কেন? কারণ আমি জানি 18 থেকে 30 বছর একটা ছেলে মোটরসাইকেল কিনবে। তারপর হচ্ছে আবার যদি চিন্তা করে যে না, আমি ঢাকা, টাঙ্গাইল এই সমস্ত জায়গা যেখানে ইকোনমি ভালো, এখানে মোটরসাইকেল বিক্রি হয়, সেখানকার অডিয়েন্সের কাছে পৌঁছাবো। এবং আরো যদি সে স্পেসিফিক করে ফেসবুকে বা অন্য জায়গায় কারা মোটরসাইকেল নিয়ে আগ্রহ দেখায়, তাদের কাছে পৌঁছাবো। মানে একেবারে যেটা পিয়াস বলছে, যে ডাটা এখন এমন হয়ে গেছে, আপনি দেখবেন যারা আছে, আপনি ফেসবুকে বা ইন্টারনেটে আপনি যেই পেজগুলোতে যাচ্ছেন বা লিঙ্ক করছেন, অটোমেটিকলি সেই ধরনের পেজই আসছে। আপনি হয়তো কোনোদিন একটা মোবাইলে সার্চ দিয়েছেন, আপনি ভুলিয়ে গেছেন, কিন্তু ওর পেজ গুলো আসতেছে, ওর লিঙ্ক গুলো আসতেছে। মানে ডাটা এখন আপনি, মানে এমন একটা দিন আসবে, আপনি কোথায় ভাববেন আপনি মনে মনে খেতে যাবেন, আপনার ফোনে বা যে চলে আসবে যে এই 5টা জায়গা অপশন আছে। মানে এতটাই আমরা আসলে ভাবনার জায়গাটা এখন তো হয়ে গেছে, যে আপনার, যে জাভেদ বললো যে একসময় আমরা, সত্যি সত্যি আমার মনে আছে, আমরা যখন 2003-04-এ আমাকে যখন প্রথম বলা হলো যে না এখন আর হাতে লেখা যাবে না, কম্পিউটার লিখতে, চরম বিরক্ত হয়েছি। আমরা কি টাইপিস্টটা কি, যে আমরা লিখবো, সাংবাদিকরা কেন লিখবো? কিন্তু এটাই কিন্তু এখন বাস্তবতা। সো একইভাবে এই যে টেকনোলজিক্যাল চেঞ্জ, এটা কিন্তু এখনো আমরা সাউথ এশিয়া বা বিশেষত বাংলাদেশ কিন্তু আমরা যথেষ্ট পিছিয়ে আছি। এই কারণটাতে যদি ধরেন কালকে যদি হয় যে না, খুব দ্রুত কোপ আপ করতে হয়, তাহলে কিন্তু আমাদের একটা বড় জেনারেশন সাংবাদিকতায় যারা এখন আছে, তাদেরকে কিন্তু এই টেকনোলজি তারা ইউজ না করতে পারে, তাদেরকে কিন্তু হারিয়ে যেতে হবে। কিন্তু এখানে তো অভিজ্ঞতার দরকার আছে। সাংবাদিকতা তো এমন না যে ধরেন আপনি খুব ভালো টেকনোলজি জানেন, কালকে এসে রিপোর্ট করতে পারবেন, আপনি খুব ভালো ইংরেজি জানেন, করে ফেলতে পারবেন, তা কিন্তু না। এটার অভিজ্ঞতার বিষয় আছে, নলেজের বিষয় আছে, ওই সময় আপনি কি সিদ্ধান্ত নেবেন, ঘটনা থেকে অনেক কিছুর বিষয় আছে, যেটা কখনো টেকনোলজি হয়তো নিতে পারবে না। যতক্ষণ পর্যন্ত না টেকনোলজি একদম ফুল মানুষের মতন হবে, সেটা আসলে আসলে কখনো সম্ভব না। তো যার কারণটাতে যে সাংবাদিকতার ফর্মটা থাকবে, এখন সেই ফর্মটা ধরেন আপনার বুদ্ধিমান মানুষ যারা, যারা সাংবাদিকতার অভিজ্ঞতাটা জানে, সে কত দ্রুত টেকনোলজিতে শিফট করতে পারে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। হতে পারে যে আপনি ডেইলি স্টার, প্রথম আলো বা বাংলাদেশে অনেক ভালো তরুণ আছে বা অনেক প্রবীণ মানুষ আছে, যে সাংবাদিকতা খুব অসাধারণ, কিন্তু সে যদি টেকনোলজিতে অসাধারণ না হয়, সে কিন্তু আবার হারিয়ে যাবে। আবার টেকনোলজিতে আপনি খুব অসাধারণ হলেন, দারুণ দারুণ প্রিন্টার আনলেন, দারুণ দারুণ মেশিন আনলেন, কিন্তু আপনার ওই ধরনের সাংবাদিকতা নাই, তাহলে কিন্তু আপনি করতে পারবেন। কারণ জার্নালিজম একটা কন্টেন্টের বিষয়। আপনার ভালো কন্টেন্ট না থাকলে শুধু টেকনোলজিতে আপনি কোনোদিনও আগাতে পারবেন না। আপনার স্ক্রিন যতই ঝকঝকে হোক টেলিভিশন,
আপনার যদি কন্টেন্টটা ভালো না থাকে লোকজন কিন্তু স্ক্রিন দেখবে না। কাজে কন্টেন্টটা খুব গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইট সাইডে আপনি দ্রুত ক্লিক করেন, ভালো ভালো জিনিস দেন, যাই দেন না কেন, কন্টেন্ট যদি ভালো না, এখানে ক্রেডিবিলিটিটা কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সাংবাদিকতায়। যেমন ধরুন কোনো পত্রিকার ধরুন হয়তো প্রথম আলো 5 লাখ চলে, ডেইলি স্টার তো 3 লাখ চলে, কিন্তু ডেইলি স্টারের ক্রেডিবিলিটি তো আবার প্রথম আলোর চেয়ে বেশি হতে পারে। বা আবার কোনো একটা পত্রিকার হয়তো ধরেন সার্কুলেশন কম কিন্তু তার ক্রেডিবিলিটি অনেক বেশি। যে ক্রেডিবিলিটি আবার কিন্তু ডিফারেন্ট জিনিস, মানে আপনি দিচ্ছেন, আবার টেকনোলজির বিপদ হলে ধরেন পত্রিকা আপনি দিচ্ছেন, সংশোধনী দিলেন, টেকনোলজি কিন্তু অন্য। আপনি অনলাইনে কোনো একটা নিউজ দিচ্ছেন যে হেডলাইনে, আপনি যদি চেঞ্জ করেন, একটা ওয়ার্ডও চেঞ্জ করেন, ও কিন্তু মার্ক করছে। তো আপনার ক্রেডিবিলিটি কিন্তু অটোমেটিক্যালি কমছে বাড়ছে হেডলাইনের কারণে। সো আপনি যখন লিখছেন, আপনাকে টেকনোলজির কারণে দ্রুত লিখতে হবে, দ্রুত নিউজ দিতে হবে, আবার শুদ্ধতা দিতে হবে। যে এই যে আমরা সাম্প্রতিক সময় দেখেন কোন জায়গায় আছি বাংলাদেশের, আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি তো টেকনোলজি, আমরা যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি কি হবে, আমরা কিন্তু সব টেলিভিশন একটা বাদে সবাই একেবারে ব্রেকিং নিউজ ভুল দিলাম। তো তার মানে এই 2020 সালে এসেও আমরা কি করেছি, এই যে প্রতিযোগিতা টেকনোলজি ওর আগে যেতে হবে কারণে প্রায় সবাই যে শতভাগ ভুল দিলাম। কেন? কারণ সাংবাদিকতার যে মূল এথিক্সটা ছিল, যতক্ষণ না আপনি প্রজ্ঞাপনটা বা আপনার হাতে আসছে কনফার্ম না হচ্ছে, ততক্ষণ মধ্যে কিন্তু নিউজ দেওয়া যায় না। তা আপনি কি করেছেন, আপনি টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়েছেন, আপনার ফোন আছে, লাইভ দিয়ে দিচ্ছেন, ব্রেকিং দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই যে জার্নালিজমের এথিক্স কিন্তু আপনি ব্রেক করে ফেলেছেন। কাজেই দুইটা কিন্তু সমান্তরালে চলতে হবে। কেউ যদি এগিয়ে যায়, কেউ যদি পিছিয়ে যায়, তাহলে কিন্তু ম্যাচ করবে না। টেকনোলজিকে যেভাবে আগাইতে হবে, সাংবাদিকও দুটো সমান্তরাল, রেলের মতন সমান্তরালে চলতে হবে। বরং আমি বলবো টেকনোলজির থেকেও সাংবাদিকতা আরেকটা বেশি থাকতে হবে। যে যেই টেকনোলজি আসতেছে তার আগে কন্টেন্ট, এটা মানুষ কিভাবে নিবে, কি ভাববে, সোশ্যাল মিডিয়ার নিউজ দিলে কি হবে, ইউটিউবে সে নিউজটা কিভাবে দেখতে চায়, শেয়ার লিঙ্ক দিলে সে কিভাবে হবে, এইগুলো কিন্তু ভাবতে হবে। বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন আমরা ডেভেলপমেন্টের ভাষায় বা জার্নালিজমের ভালো ভাষায় বলি যে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন, এটা খুব গুরুত্বপূর্ণ। আগে পত্রিকায় আপনি একটা নিউজ লিখলেন, পাঠক সেটা পড়তেছে, সে কিন্তু সরাসরি ফিডব্যাক দিচ্ছ না, সে হয়তো চিঠিপত্র লিখলো বা কেমন চললো বুঝতে পারছেন। কিন্তু এখন কিন্তু আপনি তিন পক্ষের, আপনি নিউজ লিখে শেয়ার দিচ্ছেন, তার পক্ষে পাঠক কমেন্ট দিচ্ছে, পাঠকের রিপ্লাইতে আরেক পাঠক কমেন্ট দিচ্ছে, সেখানে আবার রিপোর্টার কমেন্ট দিচ্ছে। তার মানে দেখেন মুহূর্তের মধ্যে বহুপাক্ষিক যে এনগেজমেন্টটা হয়ে যাচ্ছে, এইটা যদি কেউ মনে করে যে না তানজিদ বা পিয়াস খুব ভালো টেকনোলজি বুঝে, ওরাই সব করে ফেলবে, এটা কিন্তু ভুল। আমাদের সাংবাদিকরা যদি মনে করে যে আমি পিয়াস বা তানজিদকে রাখছি, ওরাই কেন আমার সার্কুলেশন বা কন্টেন্ট বাড়িয়ে দিতে পারছে না, ওরা কিন্তু পারবে না। কাজে জিনিসটার কিন্তু দুইটার একটা ভালো কম্বিনেশন দরকার। সেই কারণটাতেই আমরা কিন্তু বাংলাদেশ এই ক্ষেত্রে যথেষ্ট পিছিয়ে আছি বলবো। এক তো টেকনোলজি বা প্রযুক্তির কারণে আমরা পিছিয়ে আছি, সাংবাদিকতার স্ট্যান্ডার্ড কোয়ালিটি সেই জায়গাতেও কিন্তু আমরা বেশ পিছিয়ে রয়েছি। কাজে এবং আরেক আগামী দিনে সাংবাদিকতাটা এমন হবে, আপনি প্রতিদিন ভালো করছেন কোনো একদিন, কিন্তু আপনি যদি মিস করেন কোনো একদিন কোনো একটা গ্রামের সাংবাদিক বা মফস্বলের, সে হয়তো ভিডিওতে তৎক্ষণাৎ এমন একটা লাইভ করে ফেলবে, এমন একটা জিনিস দিয়ে ফেলবে, সবাই কিন্তু তার তার প্রতি দেখা চলে যাবে। কাজে প্রতি মুহূর্তে কিন্তু আপনার অডিয়েন্স মুভ করবে। কাজে আগে যেটা ছিল প্রতিদিন সকালবেলার পরীক্ষা, যে পত্রিকাটা আপনি আসছেন, বা টেলিভিশনের সন্ধ্যা 7টা বা 9টা নিউজের পরীক্ষা, এখন কিন্তু প্রতি মুহূর্তের প্রতি সেকেন্ডের পরীক্ষা। ঘটনা ঘটলো সঙ্গে সঙ্গে নিউজ দিতে হবে, সঙ্গে সঙ্গে সঠিক নিউজ দিতে হবে, এবং সব সব মাধ্যমে ইউটিউব, ফেসবুক, টেকনোলজি, প্রিন্ট, অনলাইন সব জায়গায় কিন্তু সেই জিনিসটা কন্টেন্টটা দিতে হবে। এবং তার মতন করে আপনি একই জিনিস লিখে দিয়ে দিবেন তা না। একটা 18 বছর তরুণ যেভাবে নিউজটা পড়তে চাইবে, একটা 50 বছরের বৃদ্ধ কিন্তু সেভাবে পড়তে চাবে না। আবার একজন অতিরিক্ত সচিব বা সাবেক সচিব তিনি কিন্তু আরেকভাবে পড়তে চাবে। এই যে সবাইকে নিয়ে, সবার নিয়ে যে বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন, মানুষ কি ভাবছে, কি ফিডব্যাক দিচ্ছে, প্রতি মুহূর্তের যে চেঞ্জ, এই জায়গায় যদি আমরা পিছিয়ে থাকি, এইটা খুব সহজ। টেকনোলজি আপনি এই মুহূর্তে জাপানের সবচেয়ে ভালো টেকনোলজি আপনি কালকে টাকা দিয়ে নিয়ে আসলেন, যদি কারো সক্ষমতা থাকে, কিন্তু ওই জার্নালিজমের কন্টেন্টের জায়গায় যদি আপনি সেটা কোপ আপ করতে না পারে, তাহলে কিন্তু পিছিয়ে থাকতে হবে। কাজে আমি বলবো যে আগামী দিনে যে সাংবাদিকতাটা, সেটা কিন্তু একই সাথে ফোর্থ ইন্ডাস্ট্রি যেটা আমরা বলছি, সেটার যেমন একই সাথে কন্টেন্টটাও কিন্তু সেটার মতন করে যদি না করতে পারি, তাহলে কিন্তু খুব বিপদে পড়ে যাবো আমরা। অসংখ্য ধন্যবাদ শরীফুল হাসান স্যারকে। তার বিশ্লেষণধর্মী কথাবার্তার মাধ্যমে আমরা আসলে অনেক কিছু জানতে পারলাম যে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের মিডিয়া, চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশের মিডিয়া আসলে কতটা প্রস্তুত এবং আর কি কি প্রস্তুতি সম্পন্ন করতে হবে আমাদের। আশা করছি এই কনসার্ন থেকে আমাদের তরুণ প্রজন্ম বেশ উদ্বুদ্ধ হবে, যারা আমাদের আজকের লাইভের দর্শক হিসেবে রয়েছেন। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি তাজদিন হাসান স্যারের কাছে।
হেড অফ মার্কেটিং দ্য ডেইলি স্টারের। স্যার আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মিডিয়া জগৎ কিভাবে বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরতে পারে বা তুলে ধরছে? আচ্ছা, আমি এই প্রশ্নের উত্তরটাকে একটু অন্যভাবে দেই। আমার কাছে মনে হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে যদি ফাইট করতে হয়, বা ওই যে বিশ্ব দরবার, বা আমি যদি বলি গ্লোবাল প্ল্যাটফর্মের সাথে যদি স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি, আমাদের সময় স্বল্পতার জন্য একটু তাড়াতাড়ি করলে আমাদের সুবিধা হয়। কতক্ষণ সময় আছে? 5 মিনিট? আমাদের 8 মিনিট সময় রয়েছে স্যার। 8 মিনিট সময় আপনার এবং ওকে, স্যারের জন্য। আমি 3 মিনিট নিচ্ছি, ঠিক আছে। জি জি। তো এখানে আমি বলবো 4টা এরিয়াতে আমি ফোকাস করতে চাই। 4টা এরিয়া হলে কয়টা বাজে? আচ্ছা 23। ওকে, সো একটা আমি যদি বলি 4টা এরিয়ার মধ্যে প্রথম এরিয়াটা ধরে নেই হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ডের 2টা জিনিস আছে আমার কাছে মনে হয়, একটা হচ্ছে ব্র্যান্ড প্রমিস আর একটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। সো ডেইলি স্টার কি ব্র্যান্ড প্রমিস করছে? আমরা অডিয়েন্সকে বলছি আমরা সত্য কথা বলবো, ইয়োর রাইটস টু নো, ফিয়ারলেস জার্নালিজম। ওই এই যে আমার যে প্রমিসটা, সো আমার যে ভ্যালুসটা, এইখানে আমাকে খুব কনসিস্টেন্ট থাকতে হবে। গত 30 বছর ধরে যদি আমি কনসিস্টেন্ট থেকে থাকি, আগামী 20 বছরও আমাকে এই ব্র্যান্ড ভ্যালু ধরে রাখতে হবে। সেটা হচ্ছে নাম্বার 1। ওকে, সেকেন্ড হচ্ছে কন্টেন্ট, যেটা অলরেডি শরীফ ভাই বললেন, কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ডিস্ট্রিবিউশন। আমাদের জার্নালিস্টরা খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করছে, এটা ডিস্ট্রিবিউট করার দায়িত্বটা কিন্তু আসবে আমার এবং পিয়াস ভাইয়ের উপরে। কোন চ্যানেলে, কোন ফরম্যাটে, কতটুকু সেকেন্ডের ভিডিও হতে হবে, লং ফর্ম অফ কন্টেন্ট কাদের জন্য, এডিটোরিয়াল ওপিনিয়ন কাদের জন্য, কোথায় গেলে আমার প্রজেক্টের রিচ বাড়বে। তো কন্টেন্ট ক্রিয়েশন এন্ড ডিস্ট্রিবিউশন। থার্ড হচ্ছে ডেটা। এখন আমার কাছে অনেক ডেটা আছে, ডেটা টুলস আছে এন্ড এভরিথিং, কিন্তু ডেটাকে আমি যদি ইউজ না করতে পারি তাহলে কিন্তু লাভ হচ্ছে না। কোন ধরনের কন্টেন্ট মানুষ পড়তে পছন্দ করে? এন্টারটেইনিং কন্টেন্ট, স্পোর্টস, এডিটোরিয়াল, পলিটিক্যাল, ভিউজ, অ্যানালিসিস, এগুলাকে আমার ডেটার মাধ্যমে আমি ইন্টারপ্রেট করলাম। প্রতিদিন সকালবেলা আমি ডেটা দেখলাম, কিন্তু আমি ওই ডেটার উপরে কোনো কাজ করলাম না, তাহলে হবে না। ওই ডেটা দেখে আমাকে এডিটোরিয়াল ডিসিশন নিতে হবে, সিও ডিসিশন নিতে হবে যে কোন ধরনের কন্টেন্ট আমাকে প্রডিউস করতে হবে। এবং ফাইনালি বিজনেস মডেল, এই মডেলটাকে লং টার্মে চিন্তা করতে হবে। আমি যদি সাবস্ক্রিপশন মডেলে যাই, ইটস নট এ 100 মিটার স্প্রিন্ট, ইটস এ ম্যারাথন রেস। সো উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। লাইক প্রথম আলো এখন ই পেপার সাবস্ক্রিপশনে যাচ্ছে, আবার কোভিড টাইমে দেখলাম তারা 15 দিনের ফ্রি অফার করেছে। সো ইট হ্যাজ টু বি আ মিক্স অফ শর্ট টার্ম এবং লং টার্ম। সো আমাদেরকে মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতে হবে যে ঠিক আছে 10টা কন্টেন্ট, ভালো কন্টেন্ট পেওয়ালের পিছনে দিয়ে দিলাম, মানুষ কি টাকা দিয়ে পড়ে কিনা দেখি। সো বিজনেস মডেল নিয়ে ইনোভেট করতে হবে। সো আমরা যদি এই 4টা জায়গায় থাকি, we can, I think we can compete globally. আর তোমাকে লাস্ট একটা কথা বলি ভাইয়া, গ্লোবাল কথা স্যার আমি আরেকটু কারেকশন দিচ্ছি, আমরা সময় পেয়েছি 4:35 পর্যন্ত, তাই আপনি স্বাধীন মতো বলতে পারেন স্যার। আমি দুঃখিত আপনাকে বারবার করেছি। সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। আরেকটা কথা বলি, যেটা তুমি গ্লোবালি কথা বললে, গ্লোবালের জায়গা থেকে যেমন পিয়াস ভাই জানে, আমরা ডেইলি স্টার 2016, 17, 18, 19 অলমোস্ট 4 বছর আমরা ওয়ানিফ্রা থেকে গুগলের সাথে কিছু প্রজেক্ট করে উই হ্যাভ উইন গ্লোবাল অ্যাওয়ার্ড। প্রথম আলো গত বছর অ্যাওয়ার্ড পেল। আমরা শুরুর দিকে টানা 3 বছর আমরা অ্যাওয়ার্ড পেয়েছিলাম। সো আমি বলবো যে গ্লোবাল পাবলিশারদের সাথে অলরেডি আমরা কম্পিটিশনে আছি, এবং প্রাউডলি বলতে পারি যে বাংলাদেশের 2টা হাউস, প্রথম আলো এন্ড ডেইলি স্টার, আর দেয়ার এন্ড দে আর উইনিং গ্লোবাল অ্যাওয়ার্ডস, গ্লোবাল রেকগনিশন অ্যাজ ওয়েল। সো আই থিংক দিস ইজ হাউ উই ক্যান কম্পিট উইথ দ্য গ্লোবাল পাবলিশার্স। আরেকটা হচ্ছে, এখন তো গ্লোবালের কারণে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কারণে আরেকটা জিনিস কিন্তু সহজ হয়ে গেছে, এক্সপার্টিজ, বা আমি যদি বলি এক্সপিরিয়েন্স শেয়ারিং। আমি এখানে বসে নিউ ইয়র্ক টাইমস এরও কোনো বিজনেস হেডের সাথে কথা বলতে পারি, বা পিয়াস ভাই এখানে বসে সে আনন্দবাজার পত্রিকার হেড অফ সিইওর সাথেও কথা বলতে পারে। আমি জানি যে দে আর অলসো ইন টাচ উইথ টাইমস অফ ইন্ডিয়ার সিসিও। সো ওইখানে না লার্নিং শেয়ারিং হচ্ছে এখন প্রচুর। এখন কিন্তু শুধু এটাও না, আমরাও কিন্তু আমাদের কেস স্টাডি গুলাও কিন্তু বাইরে মানুষ নিচ্ছে। আচ্ছা, আমরা একটা ক্যাম্পেইন করেছি বাংলাদেশে, এরকম একটা ক্যাম্পেইন হচ্ছে কিরকম, যেমন আমরা মিশন সেভ বাংলাদেশ করেছি, একটা প্রজেক্ট মানুষের পাশে দাঁড়ানোর জন্য, প্রায় 2 কোটি টাকা ফান্ড রেজ করেছি। আমি এটার নাম দিয়েছি কন্টেন্ট লেড ফান্ড রেজিং। কন্টেন্টের থ্রুতে উই ডু দ্য ফান্ড রেজিং। সো দিস ইজ এক্সাম্পল আই অলসো শেয়ার 1 সপ্তাহ আগে। হ্যাঁ, সো উই আর অলরেডি ইন দ্য গ্লোবাল এরিনা। সো আই বিলিভ যে এখন জাস্ট হচ্ছে একটু ধৈর্য রাখতে হবে। ইনভেস্টর যারা আছে, পত্রিকা যারা পেট্রন করে, তাদেরকেও একটু ধৈর্য, পেশেন্স, মেন্টালিটি রাখতে হবে। দিস ইজ নট এ 100 মিটার স্প্রিন্ট, দিস ইজ এ ম্যারাথন রেস। থ্যাংক ইউ সো মাচ।
অসংখ্য ধন্যবাদ তানজিন হাসান স্যারকে। আমি আবারও তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তাকে বারবার ইন্টারাপ্ট করার জন্য। এ পর্যায়ে আমি চলে আসছি আমাদের আজকের, খুব সম্ভবত আজকের শেষ বক্তা হিসাবে, মানে শেষ প্রশ্ন হিসাবে উপস্থাপন করছি জাভেদ সুলতান পিয়ার স্যারের কাছে। জাভেদ সুলতান পিয়ার স্যারের কাছে আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, আমার সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লবে হয়তো অটোমোশনের কারণে বহু মানুষের কাজের সুযোগ হ্রাস পাবে, এক্ষেত্রে মিডিয়া জগতের কি কোনো প্রভাব পড়তে পারে? অবশ্যই। আমি যদি আরেকটু ঘুরিয়ে বলি এই কথাটাও, যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, চতুর্থ শিল্প বিপ্লবে অনেক পেশা আসলে আমি বলবো যে ট্রান্সফর্ম হবে, তাই না? অনেক, বিশেষ করে খুবই লেবার ইন্টেন্সিভ অনেকগুলা সেক্টরে কম্পিউটার বা রোবট কাজগুলো নিয়ে নিবে। সো এইখানেও ডেফিনেটলি হবে, কিন্তু মজা করে আমি সবসময় বলি তখন আমরা রোবট বানাবো। মিনস হচ্ছে যে মেশিনগুলা, যে লজিকগুলা, যে টেকনোলজিগুলা এইটাকে কন্ট্রোল করবে, তার পেছনে মানুষ থাকতে হবে এবং তাকে এই পার্টিকুলার জিনিসটা বুঝতে হবে। সো মানুষ সেখানেও লাগবে। মিডিয়া ইন্ডাস্ট্রির কথা যদি বলেন, রিসেন্টলি হাসান ভাই ভালো বলতে পারবে যে রিসেন্টলি বিদেশে এখন রোবোটিক জার্নালিজম নামে নতুন একটা জিনিসের চর্চা হচ্ছে। ফাইন্যান্সিয়াল টাইমস এবং নিউ ইয়র্ক টাইমস তারা চেষ্টা করছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল টাইমস তারা চেষ্টা করছে যে রোবোটিক জার্নালিজমের জন্য। তারা দেখেছে যে কিছু কন্টেন্ট আছে, যেমন ধরেন হচ্ছে বেসিক্যালি যে কারেন্ট অ্যাফেয়ার্স, যে ঘটনাগুলো হচ্ছে, যে ট্রাম্প আজকে এই প্রেস কনফারেন্সে এই বললেন, সারা পৃথিবীতে এত পার্সেন্ট মানুষের এই হয়ে গেছে, মানে আমি বলবো ইনভেস্টিগেটিভ জার্নালিজম না, মৌলিক কন্টেন্ট না, কিন্তু আমাদের পত্রিকা বা মিডিয়ার একটা বড় অংশ কিন্তু থাকে এই কারেন্ট ইস্যুগুলো নিয়ে, তাই না? সো এই ধরনের সাংবাদিক, মানে এই ধরনের কন্টেন্ট তারা 25% কন্টেন্ট তারা করে দেখিয়েছেন, যে মানে রোবোটিকে করে দেখিয়েছেন যে হাউ ইট ওয়ার্কস, ওয়েদার ইট ওয়ার্কস অর নট, এবং রেজাল্ট হচ্ছে যে এটা আসলে কাজ করে। হ্যাঁ, কিরকম কাজ করে ওরা বলছেন যে সেইখানে অদ্ভুতভাবে এইসব ক্ষেত্রে তারা দেখেছেন যে নর্মাল কন্টেন্টের চেয়েও এখানে রিডারশিপ খুব খারাপ হচ্ছে না। তো ডেফিনেটলি এটা অনেক দূরের যাত্রা। আমরা এটার অনেক পরে, মানে ইংরেজিতে আমরা যেটা বলি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেটা যে জায়গায় গিয়েছে বাংলা সেটা একটা ধারে কাছেও না, সেটা নিশ্চয়ই সময় লাগবে। সেটা একটা জিনিস। আমি বলছি না যে সবকিছু, বাট কিছু ইভেন জার্নালিজমের ক্ষেত্রেও কিছু জিনিসকে আসলে টেক ওভার করবে। আরেকটা যেটা তাজিম ভাই যেটা বললেন, যেটা হচ্ছে যে আসলে আমাদের এখন যে জিনিসগুলো আছে, এখন যেমন আমরা যে দিকে যাচ্ছি, যে আমরা আগে ছিলাম প্রিন্ট থেকে অনলাইনে, অনলাইন থেকে আমরা এখন যাচ্ছি সাবস্ক্রিপশনে। আজকে আমরা একটা অদ্ভুত জিনিস করেছি আজকে। ইনফ্যাক্ট পত্রিকায় একটা বিজ্ঞাপন গিয়েছে, আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা। আমরা প্রথম হলো ঈদ সংখ্যা একটা বের হয়, যেটা বের হয়েছে ঈদ আনন্দ সংখ্যা নামে, ঈদুল আজহায়, যেটা তো আছে অলরেডি। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা একটা ডিজিটাল অনলি ম্যাগাজিন বের করেছি, যেটার নাম হচ্ছে অন্য আলু ঈদ সংখ্যা, অন্য আলু ঈদ সংখ্যা। মানে আমরা আরেকটা ঈদ সংখ্যা বের করেছি, যেটা প্রিন্টে পাওয়া যাবে না, শুধু 30 টাকা দিয়ে আগামী 28 তারিখ থেকে অনলাইনেই কেনা যাবে। এটা কিন্তু একটা নতুন জিনিস। উই আর ট্রাইং টু এক্সপেরিমেন্ট সো মেনি থিংস, এন্ড অলসো দেয়ার ইজ নো আদার ওয়ে যে আমাদেরকে এখন সাবস্ক্রিপশনে যেতে হবে। হাসান ভাই যেটা বললেন, এটাকে আমরা বলি মিটার সাবস্ক্রিপশন, মানে একটা দুইটা কন্টেন্টের কাছ থেকে আমরা টাকা নিব হয়তো, বা পুরো কন্টেন্টেই টাকা নিব কিনা আমাদেরকে বাঁচতে হবে। এবং এই জার্নালিজম যে আসলে এটা যে আসলে ফ্রি না, এটার পিছনে যে মানুষ আছে, এই কাজটার যে একটা দাম আছে, সেই জায়গায় যেতেই হবে আসলে, না হলে আসলে পেশাটাই টিকবে না। নিশ্চয়ই সারা পৃথিবীতে এটা চলে গেছে, আমাদেরকেও সেটাই যেতে হবে। এট দ্য সেম টাইম তখন প্রযুক্তির উপরে নির্ভরশীলতা আমাদেরকে বাড়বে। ধরেন হচ্ছে এখন আমরা নর্মালি প্রত্যেকটা ওয়েবসাইটে বাংলাদেশের কি হয় যে সবাইকে একই ধরনের কন্টেন্ট দিচ্ছি, বাট আমরা জানি এটার পার্সোনালাইজেশন ইজ ভেরি, মানে যে কারণে ফেসবুক কিন্তু আপনাকে যে কন্টেন্ট দেখাচ্ছে, আমাকে এই কন্টেন্ট দেখাচ্ছে না, অন্যরকম কন্টেন্ট দেখাচ্ছে। সো এই জিনিসগুলা আসলে আমাদের কন্টেন্টে হইতে হবে, যে কন্টেন্ট চায় তাকে সেটা দিতে হবে। সেটার ব্যাকএন্ডে কি টেকনোলজি লাগবে, সেটার জন্য আমাদের কি প্রিপারেশন লাগবে, এইটা আমাদেরকে নিজেদেরকে প্রস্তুত করতে হবে। সো আমি যদি শেষ করি, যেটা হচ্ছে একটা হচ্ছে ডেফিনেটলি জার্নালিজম উইল বি দেয়ার, সেই মানুষগুলো এখানে থাকতে হবে, এই পেশার মানুষ থাকতে হবে, কিন্তু তাদেরকে প্রবাবলি নতুন দক্ষতায় ইকুইপড হতে হবে। দ্যাটস দ্য নাম্বার ওয়ান থিং। আমি বিশ্বাস করি যে সেই ক্ষেত্রে নতুন ট্রেড, নতুন স্কিলের জন্ম নিবে, নতুন পেশার জন্ম নিবে। পেশা খুব বেশি কাটবে বলে আমার মনে হয় না, কারণ এর আগে ওই ধরনের রেভলিউশন, এটা তো তিনটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কিন্তু আমরা দেখে এসেছি। তখনও কিন্তু সবাই ভেবেছিল যে আগের সবগুলা টেকনোলজি চলে যাবে, সেটা কিন্তু হয় নাই। মানুষ নিজেকেও ট্রান্সফর্ম করেছে। সো আমরা নিজেকেও আসলে ট্রান্সফর্ম করবো ওই জায়গায়, এই আশাবাদী আমরা আছি, কারণ রোবট ক্যানট কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড, বিকজ উই আর দ্য পিপল হু অ্যাকচুয়ালি ক্রিয়েট রোবট এন্ড উই কন্ট্রোল দ্য রোবট। সো দ্যাটস দ্য রিয়েলিটি, যেটার মধ্যে আমরা বিশ্বাস করি। সো ইয়েস, আমার মনে হয় সময় শেষ দিকে চলে যাচ্ছি।
হাসান, আমাদের পক্ষ থেকে হাসান ভাই একটু শেষ করে দিবে 1 মিনিট বলে, সবার সময়। জি জি, অবশ্যই অবশ্যই। আমরা মানে আসলে হচ্ছে আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আমরা হচ্ছে অসংখ্য সহযোগিতা পেলাম আমাদের, যেহেতু আমাদের হাতে আরো কিছু সময় পেয়েছি, আমরা আমাদের ব্যাক স্টেজ থেকে আমাদের ঘোষণা এসেছে। তো আসলে আমরা আমাদের আজকে আলোচনা বিষয়টা আমি দর্শকবৃন্দের সামনে আরেকবার উপস্থাপন করতে চাই, সেটি হচ্ছে যে চতুর্থ শিল্প বিপ্লব এবং মিডিয়াতে এর প্রভাব। তো আমাদের সাথে আসলে মিডিয়া সংশ্লিষ্ট এবং মিডিয়ার সাথে জড়িত রয়েছেন অনেক বছর ধরে এরকম কিছু মানুষই রয়েছেন। শরীফুল হাসান স্যারকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তিনি দীর্ঘদিন ধরে প্রথম আলোতে চাকরি করতেন এবং তারপর তিনি এখন ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে রয়েছেন। জাভেদ সুলতান পিয়াস স্যার রয়েছেন হেড অফ ডিজিটাল মিডিয়া। তাই আমাদের আজকের বিষয়ের সাথে তিনি অনেকটা সম্পৃক্ত। এবং একই কথা তাকদিন হাসান স্যারের কাছ ক্ষেত্রেও, যে হেড অফ মার্কেটিং দ্য ডেইলি স্টারের। তো সবকিছু সমন্বয় আমাদের আজকের এই বিষয়টা সম্পর্কে যে বিষয়টি আবারও তুলে ধরছি, সেটি হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এন্ড ইটস এফেক্ট অন মিডিয়া, এবং আমাদের এই যে কম্বাইন্ড মিডিয়া সামিট লিডিং দ্য ওয়ার্ল্ড থ্রু মিডিয়া, এই মোটোতে যেটা চলছে, এবং আমাদের ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াড সম্পর্কে আপনাদের তিনজনের পক্ষ থেকে একটা পারস্পরিক আলোচনা আমরা আশা করছিলাম, যার মাধ্যমে আমরা শেষ করতে পারবো। ধন্যবাদ। আমি পারস্পরিক আলোচনা যদি এভাবে বলি, আমরা এই তিনজনের কেউই জানি না আমাদের অডিয়েন্স কারা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তার মানে আমরা আজকের সাংবাদিকের যুগে আপনি জানেন না আপনার অডিয়েন্সকে, যে কেউ হতে পারে, একেবারে যে কোনো দেশের পৃথিবীর যে কেউ এই লাইফটা যে কেউ দেখতে পারে, তার মানে আপনি অডিয়েন্স ওপেন। সেকেন্ডলি বলি, এবং তারা শুনে তারা ওইখানে গালি দিতে পারে, রিয়াক্ট দিতে পারে, হা হা দিতে পারে। আর যদি এখন আমরা এই তিনজনের মধ্যে আসি, ধরুন আমি সাংবাদিক, আমি 16-17 বছর সাংবাদিকতা করি বা এখনো কিছুটা করার চেষ্টা করছি ডেইলি স্টারে। তো আমি যদি বলি আমি কন্টেন্ট ক্রিয়েট করছি, যেটা ঘটনা সেইটা নির্ভুলভাবে যথাসময়ে ক্রিয়েটিভ ওয়েতে এবং এমন ইনফরমেশন যেটা ইউনিক, অন্য কারো কাছে না, অন্য কেউ যায় না, সেটা আমি করছি। এখন আমি রিপোর্টার, সাংবাদিক, আমার সাথে কে আছে? একজন আছে মার্কেটিং এর, একজন আছে ডিজিটালের। তাহলে তাজদিন কি করবে? তাজদিন আমার এই যে রিপোর্ট করে আমার সমস্ত কাজ, সাংবাদিক রেডি করে, এডিট করে, ফাইনাল কন্টেন্টটা করে আমার কাজ শেষ। তাজদিন করবে কি, এইটাকে ও যে ব্র্যান্ডিং এর কথা বললো, চ্যানেলটা এখন কোন চ্যানেলগুলোতে দিবে, পত্রিকায় দিলে কিভাবে দিবে, ইউটিউবে দিলে কিভাবে দিবে, ফেসবুকে দিলে কিভাবে দিবে, এটা মার্কেটিং জায়গাগুলো কি করে হবে, সেটা সে টোটাল, ও যখন মার্কেটিং করবে তখন তো সবকিছু ওর প্রিন্ট, ডিজিটাল সমস্ত কিছু নিয়ে ভাবতে হবে। তার মানে ও মার্কেটিং মানে ও চিন্তা করবে আমার এই নিউজটা আমি ট্রাস্ট সমস্ত কিছু অডিয়েন্সের কাছে কোনটা সেল করলে আমার আয় বাড়বে, ও কিন্তু চিন্তা করবে রেভিনিউর মধ্যে। আর যদি বলি এখন পিয়াসের কাজটা কি, ফোর্থ ইন্ডাস্ট্রি চলে আসছে, এখন এখন ছাপা পত্রিকা শুধু লোকজন পড়বে না বা শুধু টিভিতে, এখন ডিজিটাল যে কন্টেন্টটা সবার কাছে পৌঁছাতে হবে। কাজে সেটা সাবস্ক্রিপশন হইতে পারে, সেটা ফেসবুক হইতে পারে, সেটা, এবং আগামী দিন আসবে কি, যেটা আমি শুনছি ইউরোপে চলে গেছে, প্রত্যেকে নিজে নিজে স্টোরি, সে ভয়েস দিয়ে, ভয়েস ওভার দিয়ে নিজে তার একটা চ্যানেল হয়ে যাচ্ছে। তো আমাদের কিন্তু এই ফোর্থ ইন্ডাস্ট্রি একটা সুবিধা হচ্ছে, প্রত্যেকেই কিন্তু, যেটা আমরা সিটিজেন জার্নালিজমের কথা বলছি, প্রত্যেকেই কিন্তু একজন নাগরিক সাংবাদিক। সাংবাদিক সে হয়তো ফর্মালি না, কিন্তু সে কিন্তু একটা কন্টেন্ট মেকার। তো সে যদি একটা কিছু দিয়ে ফেলে, সাপোজ এই মুহূর্তে দিনাজপুরে কোনো একটা ঘটনা ঘটেছে, সেখানকার কোনো একজন যদি তৎক্ষণাৎ সেই ঘটনাটা খুব সুন্দর করে দিয়ে দেয়, আর আমার ডেইলি স্টার বা প্রথম আলো যে রিপোর্টার সে যদি সেটা মিস করে, তাহলে কিন্তু আজকে এই মুহূর্তে সে হেরে গেল। মানে আমরা টোটাল টিম, এই যে আমি রিপোর্টার, ও মার্কেটিং, ও ডিজিটাল টিম, আমি যদি রিপোর্টার সেটা না দিতে পারি, আমার ডিজিটাল টিম বা মার্কেটিং টিম দু জায়গায় কিন্তু ফেল করবে। কাজে এই যে তিনটা জায়গা পত্রিকার, মানে নিউজ ম্যানেজমেন্ট, ডিজিটাল ম্যানেজমেন্ট আর মার্কেটিং ম্যানেজমেন্ট, যেটা রেভিনিউ বা ফিনান্স বা সমস্ত কিছু, এই কন্টেন্টটা যদি হয়, আমাদের যদি আলোচনাটা যে কেউ শুনে থাকে, মানে আমরা কিন্তু বারবার বলছি যে সাংবাদিকতা লাগবেই, এইটার জায়গায় কেউ দখল করতে পারবে না, একদম, মানে এইটা লাগবেই সাংবাদিকতা, মন বা অনেক কিছু, এইটা লাগবে, কোনো সন্দেহ নেই। এখন ধরেন প্রেস কনফারেন্স ট্রাম্প, এখন টেকনোলজি চলে আসছে, বা শেখ হাসিনা বক্তব্য দিচ্ছে, আপনার কিছু করার দরকার নেই, আপনি অটোমেটিকলি তার বক্তব্য টাইপ হয়ে অটোমেটিকলি চলে আসবে, কিছু আপনার করতে হবে না। কাজে ওই জিনিস সাংবাদিকতার জন্য আর কারো ভাবার দরকার নেই। কিন্তু যেটা ভাবার দরকার, যে আমি এইখান থেকে কি পিক করব নতুন, যেটা কেউ ভাবে না, এনার্জিক্যালিটি, পরের দিন যেটা নতুন হয়ে যাবে, এই জায়গায় কিন্তু সাংবাদিকদের এখন আরো যোগ্য, আরো দক্ষ হয়ে উঠতে হবে সাংবাদিকতার জায়গায়। আর বাকি যে দুটো টিম কাজ করবে, ডিজিটাল, টেকনোলজি, সাবস্ক্রিপশন, ওইগুলো, তারা কিন্তু তখনই সফল হবে যখন কিনা আমার এই কন্টেন্টটা ভালো হবে। এখন আমি ভালো কন্টেন্ট করে পিয়াসকে আর তাজিদকে দিচ্ছি, আর ওরা এখন বাকিটুক বলুক আমার এই ভালো কন্টেন্টটা ওরা কি করে সব অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে, তাজদিন এবং পিয়াস। আচ্ছা, আর শরীফুল হাসান স্যার আমাদের মানে, আচ্ছা আমি আপনাদের সবার কাছ থেকে আবার শেষটা স্যারের কাছে যে করছি। জি
তাজিন হাসান স্যার প্লিজ। আচ্ছা, আমি তো ভাবছি প্রোগ্রাম শেষ হয়ে গেছে, ক্লোজিং করতেছে শরীফ ভাই। জি জি, আসলে ক্লোজিংই হচ্ছে অলমোস্ট আর কি। আপনার প্রত্যেকের বক্তব্য একবার করে শুনে আর কি ক্লোজ করতে যাচ্ছি। যেটা শরীফ ভাই বললো, যেমন আমি কতগুলো ইনসাইট বলি, যেমন একটু ভুল হতে পারে মেমোরিতে, যে ইনস্টাগ্রাম আর ফেসবুকে রেকমেন্ডেড হচ্ছে যে 120 সেকেন্ড হচ্ছে ফেসবুক আর 90 সেকেন্ড হচ্ছে ইনস্টাগ্রাম। যে কোনো ভিডিও মানুষ নাকি এত সেকেন্ডের পরে আর দেখতে চায় না, অন্য ভিডিওতে চলে যায়। সো মানুষের শেলফ লাইফ মানে হচ্ছে টাইম স্পেন্ড, যেটা ওইটার শেলফ টাইম খুবই কম, খুবই অল্প। তো ওই ক্ষেত্রে যদি আমাকে একটা লং ফর্ম অফ কন্টেন্ট, যদি ফর এক্সাম্পল লং ফর্ম অফ কন্টেন্ট যদি শরীফ ভাই দেয়, দেন ভিডিও টিম যেটা করবে, এই লং ফর্ম অফ কন্টেন্ট কেও থেকে জিসটা বা সামারিটাকে নিয়ে মেবি হি টার্নস দিস ইনটু লিস্টিকলস, 5টা টেক অ্যাওয়ে ফ্রম দা কন্টেন্ট, এবং এই 5টা কন্টেন্টকে আমরা হয়তো ওই যে 120 সেকেন্ডস এর ভিডিওতে টার্ন করে আই উইল ডিস্ট্রিবিউট টু দ্য পিপল, সো দ্যাট লং ফর্ম অফ কন্টেন্ট যারা পড়তে চায় না তারা বেশি বেশি করে ভিডিও কন্টেন্ট পড়বে। এটা হচ্ছে একটা জিনিস। আবার এখানে একটা ডিবেট আছে, তুমি কি নেটফ্লিক্স দেখো? নেটফ্লিক্সে মুভি দেখো? জি স্যার দেখি। দেখো তো, এক একটা মুভি তো 2 ঘন্টার আগে তো শেষ হয় না, বা 1.5 ঘন্টার আগে তো শেষ হয় না না না, ওইখানে কিন্তু আসলে শেষ হয় না। নেটফ্লিক্সে কিন্তু তুমি ঠিকই 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে মুভি দেখো, কিন্তু একটা পত্রিকা বা কন্টেন্ট 1 মিনিট পড়লে তোমার মাথার মোটামুটি আর পড়তে ইচ্ছা করে না, হইলে ভালো হয়। তার মানে হচ্ছে ভালো কন্টেন্ট যদি হয়, পিপল স্পেন্ড 1.5 ঘন্টা 2 ঘন্টা। সো ওইখানে একটা ডিবেট সবসময় থাকে যে আমি যদি খালি শর্ট কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, শর্টকাট ওয়ে টু সাকসিড, হ্যাঁ মানে সাকসেসের কিন্তু কোনো শর্টকাট ওয়ে নাই, তো মানুষের কিন্তু আসলে পড়ারও কোনো বিকল্প নাই। একটা জাতি হিসাবে, ক্রিয়েটিভ জাতি যদি আমরা ক্রিয়েট না করতে পারি, আমি আমার এডিটরের কথাই বলি, উনি যেভাবে বই পড়ে আমি দেখি, ইনফ্যাক্ট জাভেদ ভাই বলতে পারবে যে আপনার এডিটরও যে পরিমাণ বই পড়ে, ওইটা যদি 1/3 পারলাম, 10 ভাগের 1 ভাগও যদি আমরা পড়তে পারতাম, আমরা অনেক দূর আগে যেতাম। তো আমাদের আসলে এই জেনারেশনের টাইম স্পেন্ড অন রিডিং, কন্টেন্ট কনজাম্পশন, কন্টেন্ট প্যাটার্ন, এগুলোর মধ্যে অনেক চেঞ্জ আসছে। এই চেঞ্জ গুলোকে আবার হ্যাবিট চেঞ্জ করতে হবে। নেটফ্লিক্সে 1.5 ঘন্টা 2 ঘন্টার কন্টেন্ট টানা দেখে ফেলতে পারতেছি, কিন্তু একটা ভালো কন্টেন্ট পড়ার জন্য আমি 2 মিনিটের বেশি সময় ব্যয় করতেছি না, তাহলে কিন্তু জাতি হিসাবে আমি দেখতেছি আমরা খুব পিছিয়ে যেতে পারি। আমি কিন্তু আমার যারা কাজিনরা ইউএসএ তে থাকে, ওদের সাথে মাঝে মধ্যে কথা হয়, বেশিরভাগই কিন্তু ফেসবুকে অ্যাকাউন্ট ইউজ করে না। আমরা যে পরিমাণ ফেসবুক এডিক্টেড, ওইখানে আমি দেখলাম যে ওরা খুব একটা বেশি ফেসবুক নির্ভর বা না। তো আমার মনে হয় আমাদের ওই জায়গাতেও এখন সময় আসছে একটু ভাবার। আগে বাবা মা বলতো মাগরিবের পরে বাসায় ঢুকা যাবে না, এখনকার রেস্ট্রিকশন হচ্ছে সোশ্যাল মিডিয়া টাইপের রেস্ট্রিকশন হওয়া উচিত, না হলে ক্রিয়েটিভিটি নার্চার হবে না। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ তাজিদ হাসান স্যারকে। আমি স্বল্প সময়ের মধ্যে অনুরোধ করছি জাভেদ সুলতান পিয়াস স্যার কিছু উপস্থাপন করার জন্য। না ওইটাই আমি হাসান ভাই যেখানে শেষ করছিলেন সেখান থেকে যদি বলি যে আসলে এখন শুধু ওইটাই শেষ না, মানে জার্নালিজম ইজ দ্য বেসিক, দিস ইজ দ্য কোর, বাট আফটার দ্যাট আরো অনেকগুলো দক্ষতা আমাদের অর্জন করতে হবে। না আমরা আগে বলতাম যে মানে আমরা যখন আমরা অনলাইন শুরু করেছিলাম বা অনলাইন কিছু, এখন পর্যন্ত আমরা বলি অনলাইন ফার্স্ট, বাট হয়তো কয়েকদিন পরে আমাদেরকে বলতো মোবাইল ফার্স্ট। নট অনলি দ্যাট, এখন প্রিন্টের জন্য যে কন্টেন্ট সেটাকে অনলাইনে আরেক রকম, মোবাইলের জন্য আরেক রকম করতে হবে, বিকজ 80% অফ আওয়ার রিডার্স ইজ কামিং ফ্রম মোবাইল ফোন। এন্ড অলসো একটা কন্টেন্ট আমি যেটা একটু আগে বলছিলাম যে একটা কন্টেন্ট সবাই আগ্রহ আসবে কিনা, সো আমি সবাইকে একটা হোম পেজ আমি সবাইকে দেখাবো কিনা সেটা ইম্পর্টেন্ট। সো ওই ডিস্ট্রিবিউশন হচ্ছে এবং কোন সোশ্যাল প্ল্যাটফর্ম দিব, কিভাবে মার্কেটিং করবো, সো ইটস অল টুগেদার, ইটস এ বিউটিফুল কম্বিনেশন অফ the team, মানে সবাই মিলে এই কম্বিনেশনটা মিলেই ক্যান অ্যাকচুয়ালি উই ক্যান ব্যাটেল এগেইনস্ট না, উই ক্যান কাম ফরওয়ার্ড উইথ দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। কারণ এটা কিন্তু আমাদের শত্রু না, এটা কিন্তু আমাদেরকে ইকুইপ করছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটার সাথেই যেতে হবে। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ জাভেদ সুলতান পিয়াস স্যারকে। আমি অমলান মোস্তাফিজ আজকে মডারেটর হিসেবে ছিলাম আমাদের ন্যাশনাল কম্বাইন্ড মিডিয়া সামিট 2020 সেশন 1-এ, এবং আমার সাথে ছিলেন অসংখ্য প্রতিভাবান কিছু মানুষ, প্রখ্যাত সাংবাদিক শরীফুল হাসান স্যার, তাজিন হাসান স্যার হেড অফ মার্কেটিং দ্য ডেইলি স্টার, এবং জাভেদ সুলতান পিয়াস স্যার হেড অফ ডিজিটাল মিডিয়া প্রথম আলো। আমি ন্যাশনাল নিউজ পেপার অলিম্পিয়াডের পক্ষ থেকে এবং আমাদের সম্পূর্ণ টিমের পক্ষ থেকে এবং দর্শকবৃন্দের পক্ষ থেকে আপনাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি ব্যক্তিগতভাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের নিউজ পেপার অলিম্পিয়াডের প্রচেষ্টা সফল হবে, আমরা মিডিয়ার মাধ্যমে পৃথিবীকে একসময় লিড করতে পারবো, এবং আমাদের ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য মিডিয়াতে যে প্রভাবটা আমরা পড়তে দেব সেটা নিঃসন্দেহে ইতিবাচক হবে। অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে সময় দেওয়ার জন্য, এবং দর্শকবৃন্দ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সেশন 2 কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে, আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ জি, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ শরীফুল হাসান স্যার, অসংখ্য ধন্যবাদ জাভেদ হাসান
সুলতান পিয়াস স্যার এবং অসংখ্য ধন্যবাদ তাজিন হাসান স্যার। আসসালামু আলাইকুম সকলকে। ওয়ালাইকুম আসসালাম।